নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়ে নিয়েছি টমেটো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। তবে টমেটো রান্নাতে ব্যবহার করার আগে বোটার অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিই। তবে এই টমেটোর বোটার অংশটা আপনারা বাদ না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমরা অনেকে আছি যারা দেখবেন কোনো না কোনো সোনার জিনিস রেগুলার ব্যবহার করে থাকি। সেটা কানের দুল হতে পারে, আংটি হতে পারে বা গলার চেন হতে পারে। আর এগুলো রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন সোনার যে একটা নতুনের গ্লেজ থাকে সেটা চলে যায়। তাছাড়াও নোংরা ময়লাও কিন্তু আটকে থাকে। তো আপনারা কি করবেন, টমেটোর যে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেন সেটা আপনারা রেখে দেবেন। এইভাবে করে আপনারা ঘষে নেবেন হালকাভাবে। চাইলে এখানে টমেটো দুটো টুকরোও ব্যবহার করতে পারেন, তবে আমি বোটার অংশটাই কিন্তু এইভাবে করে দিয়ে ঘষে নিচ্ছি। এতে কি হবে, টমেটোর মধ্যে যেহেতু একটা টক ভাব থাকে যার কারণে দেখবেন সোনার যে একটা নতুনের গ্লেজ চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। আর সোনার দোকানেও আমাদের টাকা খরচ করে যেতে হবে না। তো এভাবে ঘষে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগের তুলনায় কতটা চকচকে হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনেই রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। দোকানে না নিয়ে গিয়ে বাড়িতে খুব সহজেই সোনার যে কোনো জিনিস এইভাবে করে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। গ্যাসের মধ্যে একটা পাত্রে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটাকে আমি কুসুম গরম করে নেব, তবে অতিরিক্ত গরম করার কিন্তু প্রয়োজন নেই। এবার পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন? আমরা বিভিন্ন কাজের জন্য বরফের টুকরোর ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে দেখবেন বরফ বসিয়ে রাখলেও হয়তো শেষ হয়ে যায়। যখন আমাদের কোনো কাজের জন্য প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেই বরফের টুকরো পাই না। তবে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় আপনারা এইভাবে জলটা কুসুম গরম করে একটু লবণ দিয়ে মিশিয়ে দেবেন। তারপর যদি আপনারা বরফ বসান দেখবেন খুব বেশিক্ষণ কিন্তু বরফ জমতে সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা বরফ পেয়ে যাবেন। আমি 30 মিনিট মতো রেখেছিলাম আর এখন 30 মিনিট পর আপনাদের বের করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বরফটা কতটা সুন্দর বসে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, নিয়ে আসার সাথে সাথে কেউই কিন্তু সেটা ফ্রিজে রাখি না। হয়তো কিছুটা আমাদের খাওয়া হয়ে যায় আর কিছুটা হয়তো থেকে যায়। সেক্ষেত্রে আমরা হয় কিচেন স্ল্যাবের সাইড করে রেখে দিই বা ডাইনিং টেবিলের সাইডে রাখি। তবে সমস্যাটা কি হয়, দেখবেন রাখার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় পিঁপড়ে ধরে যায়। তাছাড়াও যেহেতু এখন গরমও অনেকটাই পড়েছে, অনেক সময় যদি ফ্রিজে না রাখি সেক্ষেত্রে কিন্তু মিষ্টি জাতীয় কোনো জিনিস যদি ফ্রিজের বাইরে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় খারাপ হয়ে যায়, খেতে পারি না, নষ্ট হয়ে যায়। তখন আপনারা এই ধরনের সমস্যা হলে কি করবেন, একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়ে নেবেন। এবার যে প্লেটের মধ্যে আমার সন্দেশগুলো ছিল এইভাবে করে আমি বসিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা আপনাদের কোনো মিষ্টি জাতীয় জিনিস রাখেন সেক্ষেত্রে দেখবেন জলটা দেওয়ার কারণে পিঁপড়েও ধরবে না। আর যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে, যে মিষ্টিটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু হবে না। আশা করছি টিপসটা কাজে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ক্লিপ। জামা কাপড় মেলার জন্য আমরা অনেকে এই ধরনের ক্লিপের ব্যবহার করে থাকি। তবে যখন অনেকগুলো ক্লিপ আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য নিয়ে যাই একসাথে নিয়ে যেতেও অসুবিধা হয়। তাছাড়াও ক্লিপগুলো অনেক সময় দেখবেন এদিক ওদিক রেখে দিই, খুঁজে পায় না। তো আপনারা কি করবেন, এই ধরনের যে রাবারগুলো রয়েছে, আমাদের যে প্রেসার কুকারের রাবারটা ঢিলে হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে আর ব্যবহার করি না, হয় ফেলে দিই না হলে বাড়িতে এমনি পড়ে থাকে। তো এই রাবারের মধ্যে যদি আপনারা ক্লিপগুলো এইভাবে করে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কি হবে, আপনারা জামা কাপড় মেলবেন এই রাবারটা হাতে এইভাবে পরিয়ে নিয়ে যাবেন। আর যখন আপনারা রাবারের মধ্যে আবারও রাখবেন এইভাবে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, চাইলে কোনো জায়গার মধ্যে হ্যাং করেও রাখতে পারবেন। আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রুটি করে থাকি। রুটি করার পর আমরা দেখবেন হটপটের মধ্যে বা ক্যাসারোলের মধ্যে ডাইরেক্ট রেখে দিই। এর ফলে সমস্যাটা কি হয়,
একদম তলার সাইডে যে রুটিটা থাকে সেটা কিন্তু গরম বাষ্পের কারণে অনেকটাই ভিজে ভিজে হয়ে যায়। আবার অনেক সময় এতটাই ভিজে যায় যে এই ভেজা রুটি দেখবেন কেউই কিন্তু খেতে পছন্দ করে না, তখন কিন্তু রুটিটা নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা রুটি করবেন এই ধরনের যে ঝাঁঝরি হাতাগুলো থাকে সেটা হটপটের মধ্যে দিয়ে দেবেন। রুটিটা সেঁকে নেওয়ার পর এইভাবে ঝাঁঝরি হাতার মধ্যেই রেখে দেবেন। এতে কি হবে, যে গরম বাষ্পটা রয়েছে সাইড দিয়ে বেরিয়ে যাবে। তারপর কিছু সেকেন্ড পর আপনারা এই রুটিগুলো হটপটের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন গরম বাষ্পটা ডাইরেক্ট হটপটের মধ্যে থাকবে না, যার কারণে রুটিটাও ভিজে ভিজে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চুড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি, তবে অনেক সময় দেখবেন যখন আমরা নিজেরা চুড়ি পরি বা বাচ্চাদের চুড়ি পরাই, সেই চুড়ি দেখা যায় অনেক সময় হাতের তুলনায় অনেকটাই ছোট হয়ে যায়, যার কারণে সেই চুড়ি আমরা সহজে খুলতেও পারি না, আর যদি পরতেও যাই সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যা হয়। তো দেখতেই পাচ্ছেন এই চুড়িটা কিন্তু হাতের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু খোলা যাচ্ছিল না। তো আপনারা কি করবেন, এই ধরনের সমস্যা হলে বাচ্চা বা বড় যে কোনোদের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। একটা পলিথিন নিয়েছি, হাতের মধ্যে পরিয়ে দিয়েছি, এবার যে চুড়িটা রয়েছে তার মধ্যে এই পলিথিনটাকে আমি এইভাবে ঢুকিয়ে দেব। এবার চুড়িটা যদি আপনারা এইভাবে আলতো হাতে টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু যতই টাইট চুড়ি হোক না কেন খুলে নিতে পারবেন। তাছাড়াও চাইলে কিন্তু আপনারা ছোট সাইজের চুড়ি হাতের মধ্যে একইভাবে পলিথিনটাকে পরে কিন্তু পরেও নিতে পারবেন। এইভাবে যদি আমরা চুড়িটা পরে নিই আমাদের হাতের মধ্যে কিন্তু একটুও ব্যথা হবে না। তো বাচ্চাদেরও কিন্তু খুব সহজে আমরা এইভাবে করে চুড়িটা পরিয়ে দিতে পারবো। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি পেনের ঢাকনা। পেন আমরা প্রত্যেকেই কিন্তু লেখালেখির জন্য ব্যবহার করে থাকি, তবে পেনগুলো যদি ভেঙে যায় বা হয়তো উইজ অ্যান্ড থ্রো যে পেনগুলো থাকে কালি শেষ হয়ে গেলে তার সাথে ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই, তবে ঢাকনাগুলো কিন্তু ভুল করেও ফেলবেন না। কি কাজে ব্যবহার করবেন, বাচ্চারা যখন বাড়িতে পড়াশুনো করে দেখবেন যে এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে যার কারণে কি হয়, পাখা চালালেই দেখবেন এইভাবে করে বই খাতা সব কিন্তু উঠতে থাকে, আর এরকমটা হলে বাচ্চাদের পড়ার থেকে মনটাও সরে যায়। তো আপনারা কি করবেন, এই ধরনের সমস্যা হলে নিয়ে নেবেন পেনের ঢাকনা। পেনের ঢাকনাগুলো দুটো সাইড থেকে এইভাবে যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে। যতই আপনারা পাখা চালান না কেন কোনোভাবেই কিন্তু আপনাদের বই খাতা কোনো কিছুই উড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ছাতা। ছাতার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে সমস্যাটা কি হয়, ছাতার মধ্যে দেখবেন একটা বেল্ট লাগানো থাকে যেটা দিয়ে ছাতাটা আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখি, তবে অনেক সময় বেল্টে ছিঁড়ে যায়। সেক্ষেত্রে ছাতাটা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন দেখবেন এইভাবে করে কিন্তু কিছুক্ষণের মধ্যে খুলে যায়, যেটা দেখতেও বাজে লাগে। আর ব্যাগের মধ্যে যদি কোথাও নিয়ে যায় সেক্ষেত্রে দেখবেন অনেকটাই জায়গা জুড়ে থাকে। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন, এই ধরনের যে রাবার ব্যান্ডগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, ছাতার মধ্যে এইভাবে আটকে দেবেন। এটা দেখবেন বেল্টের মতোই কাজ করবে, কোনোভাবেই ছাতাটা খুলবে না। তাছাড়াও একটা জায়গার মধ্যে যদি গুছিয়ে রাখেন দেখতেও সুন্দর লাগবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা, দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কি কাজে ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখার ফলে দেখবেন এইভাবে জং বা মোচড়ের দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকেই আমরা হারপিক দিয়ে পরিষ্কার করলে সমস্যা কি হয়, টাইলসের মেঝেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর জং বা মোচড়ের দাগের মধ্যে দিয়ে দেবেন। এবার এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে যদি হালকাভাবে ঘষে দিই তাহলে দেখবেন যে জং বা মোচড়ের দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে দিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক। আপনারা কি কখনো কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো।
আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়ে দেব। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জল, তারপর 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? কড়াইটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে থাকি, তবে অনেক সময় দেখবেন কড়াইয়ের মধ্যে এইভাবে দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে উঠতে চায় না। তো কি করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়ে দেবো। একটা স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে ঘষে নিচ্ছি। এবার কড়াইয়ের যে উল্টো সাইডটা রয়েছে সেখানেও কিন্তু কিছুটা মিশ্রণ দিয়ে স্ক্রাবারের সাহায্যে হালকাভাবে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি।